প্রিয় শিক্ষার্থী, আবারও হাজির হলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় বসে অনলাইনে সহযোগিতায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমি তোমাদের বাংলা সেকেন্ড পেপার পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের বাংলা ফার্স্ট পেপারের একটি কবিতা, যার নাম বিভীষণের প্রতি মেঘনাদ, কবিতাটি পড়াবো। আমি বিভিন্ন সময় ক্লাস নিতে গিয়ে দেখেছি এই কবিতাটা স্টুডেন্টদের একটু কঠিন মনে হয়, সে কারণেই আমি এই কবিতাটা সিলেক্ট করলাম। আমার বিশ্বাস তোমরা যদি ক্লাসটা ফলো করো, ক্লাস শেষে তোমাদের কবিতাটা সহজ লাগবে। তবে অন্যান্য কবিতা থেকে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি একটু ভিন্ন, অর্থাৎ এর পেছনে প্রেক্ষাপট আলোচনা করতে হবে। তার আগে আমি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যিনি লিখেছেন, কবি মাইকেল মধুসূদন দত্ত, তার সম্পর্কে দুটো কথা না বললেই নয়। তোমরা জানো মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 এবং মৃত্যু 1873 সালে। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি বলতে যাই, বিস্তর আলোচনার প্রয়োজন, একটা ক্লাসই প্রয়োজন তার জন্য, কিন্তু আমরা এত বিস্তারিততে যাব না। এটুকু তোমরা জেনে রাখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যার নাম শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যার নাম একে কি বলে সভ্যতা। অর্থাৎ দেখা যায় যে সাহিত্যের যে শাখায় তিনি হাত দিয়েছেন, সে শাখায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তারপর বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন তিনি, সে কারণে তিনি আমাদের সাহিত্যের উল্লেখযোগ্য জায়গা জুড়ে রয়েছেন। আবার বাংলা সাহিত্যে আমরা যে সনেট পেয়েছি, সেই সনেটেরও প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর যদি আরো বলতে যাই, আমরা যে মহাকাব্য পড়ব, সেই মহাকাব্য দুঃখিত, আমরা যে কবিতাটি পড়ব, সেই কবিতাটি যে মহাকাব্য থেকে নেওয়া হয়েছে, মেঘনাদ বধ কাব্য, এটিও বাংলা সাহিত্যের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র শ্রেষ্ঠ মহাকাব্য। এর আগেও তিনি একটি মহাকাব্য রচনা করেছিলেন, তিলোত্তমা সম্ভব কাব্য, কিন্তু সেটা মেঘনাদ বধ কাব্যের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি। আসলে মধুসূদন দত্তের যে সময় আগমন, সে সময়টা আধুনিক যুগের শুরুর দিক। তোমরা জানো সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় 1801 সাল থেকে, কিন্তু সাহিত্যে প্রকৃত আধুনিক যুগ আমরা বলতে পারি মধুসূদনের হাতেই হয়েছে। কারণ বাংলা সাহিত্যে যখন রেনেসাঁস যুগ চলছিল, রেনেসাঁস বলতে আমরা বুঝি যে কোনো বিষয়ে আমূল পরিবর্তন, ব্যাপক পরিবর্তন বা নবজাগরণ। সেই সময়টা সাহিত্যের যে সময়টা এই রেনেসাঁস চলছিল, সেই সময়ে মধুসূদনের পদচারণা। তো এই এই বিষয়টিকে আমরা লক্ষ্য করলে দেখা যায় যে তার হাতেই প্রকৃত নবজাগরণ বা প্রকৃত রেনেসাঁস সাহিত্যে যেটা আমরা বলে থাকি, সেটা হয়েছে তার হাতেই। কারণ তিনি একটু চিন্তা করে দেখো, আমরা সাহিত্যের যতগুলো শাখা পেয়েছি, সবগুলোতেই তার শ্রেষ্ঠ রচনা বলতেই আমরা পাই তার লেখা, তার সাহিত্য। প্রহসনে তিনি শ্রেষ্ঠ প্রহসন রচনা করেছেন, নাটকে তিনি শ্রেষ্ঠ নাটক রচনা করেছেন, মহাকাব্যের ক্ষেত্রেও শ্রেষ্ঠ মহাকাব্যটি তিনিই রচনা করেছেন, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন তিনি করেছেন, সনেটের প্রবর্তন তিনি করেছেন। অর্থাৎ সাহিত্যের যে ব্যাপক পরিবর্তনটা, সেটা হতে কিন্তু মুখ্য ভূমিকা তিনি পালন করেছেন। সেদিক থেকে আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যে রেনেসাঁসের পরিবর্তনটা বা রেনেসাঁসের প্রভাবটা তার হাতেই
বিস্তৃতি লাভ করেছে। আর আরেকটা বিষয় আমরা বলতে পারি, যেমন আমরা যে কবিতাটি আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটি নেওয়া হয়েছে, আমি একটু আগে বললাম যে মেঘনাদ বধ কাব্য থেকে, যেটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্য। সে কারণেই এই কবিতাটি আলোচনার আগে আমাদের একটু মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আলোচনা করার প্রয়োজন পড়ে। তাও আমরা একটু মেঘনাদ বধ কাব্য সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি, আমরা বেশি গভীরে যাব না, তাহলে তোমাদের কঠিন লাগবে। মূলত মেঘনাদ বধ কাব্য কাহিনীটা এরকম, একটু একটু বোর্ডে দেখো, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা 3 ভাই, এরা হচ্ছে রাক্ষস, ঠিক আছে? আর রাম লক্ষ্মণ হচ্ছে মানুষ। তো এদের মধ্যে পুরনো শত্রুতা আছে, যেটা নিয়ে আরো অনেক কাহিনী হয়েছে। তার জের ধরেই দেখা যায় যে রাবণের সাথে, রাবণ আবার লঙ্কাপুরীর রাক্ষসদের যে রাজ্য লঙ্কাপুরীর রাজা, যেহেতু সে বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই। তো এই রাবণের সাথে রাম লক্ষ্মণের দীর্ঘদিনের পুরনো শত্রুতা রয়েছে। সেই শত্রুতার জের ধরেই দেখা যায় তাদের মধ্যে, রাবণ এবং রাম লক্ষ্মণের মধ্যে যুদ্ধ লাগে। তো যুদ্ধ মোকাবেলা করার জন্য রাবণ তার বড় ছেলে বীরবাহু, 2 ছেলে বীরবাহু, মেঘনাদ, বড় ছেলে বীরবাহুকে যুদ্ধে পাঠায়, কিন্তু যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে খবর আসে যে বীরবাহু যুদ্ধে মারা গেছে। তো স্বাভাবিকভাবে বাধ্য হয়ে রাবণ নিজে যুদ্ধে যাওয়ার জন্য, যেহেতু সে লঙ্কাপুরীর রাজা, তার দায়িত্ব, সে নিজে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন ছোট ছেলে মেঘনাদ বলে যে সে যুদ্ধে যাবে, পুত্র বেঁচে থাকতে বাবা কেন যুদ্ধে যাবে। তো মেঘনাদ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এবং প্রস্তুতি নেওয়ার এক পর্যায়ে সে মনে করে যে সে যজ্ঞাগারে গিয়ে আগে যজ্ঞ করবে, যজ্ঞ করে যুদ্ধে যাবে, ঠিক আছে? তো যজ্ঞাগারে সে যজ্ঞ করতে থাকে। সেই সময় যজ্ঞ করার পর সে যখন উঠবে, তখন ফিরে তাকিয়ে দেখে যে লক্ষ্মণ তাকে মারার জন্য তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন মেঘনাদ প্রথমে একটু অবাক হয় যে বিশাল রাজ্যের এত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে তার যজ্ঞাগারে আসা খুব কঠিন ব্যাপার, সে কিভাবে আসলো। অবশ্য দেবতারা কিন্তু রাম লক্ষ্মণকেই সহযোগিতা করেছে, দেবতারা ছিল রাম লক্ষ্মণের পক্ষে, দেবতার আনুকূল্যে এসেছে প্রথমে ভাবে, কিন্তু একটু পরে দেখতে পায় যে পেছনে দরজার কাছে বিভীষণ দাঁড়িয়ে আছে। তখন রাবণের পরিষ্কার হয়ে যায় যে বিভীষণ লক্ষ্মণকে এখানে আসতে সহযোগিতা করেছে, পথ দেখিয়েছে, অর্থাৎ বিভীষণ বিশ্বাসঘাতকতা করেছে। তখন মেঘনাদ বিভীষণ অর্থাৎ তার চাচার প্রতি মনের সমস্ত রাগ ক্ষোভ প্রকাশ করে। এই যে প্রকাশ করে মেঘনাদ বিভীষণকে তার মনের সমস্ত রাগ ক্ষোভ থেকে যা যা বলে, এবং তার প্রতি উত্তর হিসেবে বিভীষণ যা যা বলে, এই অংশটুকুই তোমাদের এইখানে কবিতা আকারে দিয়েছে, যার নাম বিভীষণের প্রতি মেঘনাদ। কিন্তু মেঘনাদ বধ কাব্যের কাহিনীটা কিন্তু আরো অনেক বড়, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য, বুঝতেই পারছো মেঘনাদকে বধ করার কাহিনী। মেঘনাদকে বধ করার কাহিনী অনেক আগে অনেক কিছু আছে এবং শেষেও অনেক কিছু আছে, কিন্তু তোমাদের জন্য নির্বাচিত হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ যে রাগ ক্ষোভ প্রকাশ করে যে কথাগুলো বলে, শুধু সেই অংশটুকু। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মেঘনাদ বধ কাব্যটা মূলত 9টি স্বর্গে বিভক্ত। 9টি স্বর্গের মধ্যে এই যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কথাগুলো বলে, যে অভিব্যক্তি প্রকাশ করে, এই অংশটা রয়েছে
ষষ্ঠ স্বর্গে। ঠিক আছে, তাহলে তোমাদের কবিতাটা নেওয়া হয়েছে ষষ্ঠ স্বর্গ থেকে, যার নাম বধ বা বধ। ঠিক আছে, তো এই হচ্ছে মেঘনাদ বধ কাব্যের সঙ্গে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যোগসূত্র। যেহেতু একটা কাব্যগ্রন্থের অংশ হিসেবে এই কবিতাটা এসছে তোমাদের পাঠ্য বইয়ে, তাই কাব্যটার কিছু প্রেক্ষাপট আলোচনা করার প্রয়োজন পড়ে। আমার মনে হয় তোমরা একটা ধারণা পেয়েছো। এবার আমরা মূল কবিতায় যেতে পারি। আরেকটা কথা বলে রাখি, তোমরা জানো হয়তোবা মেঘনাদ বধ কাব্য কিন্তু নেওয়া হয়েছে মহাকবি বাল্মীকির রামায়ণ থেকে। ঠিক আছে, অর্থাৎ বাল্মীকির রামায়ণ থেকে মেঘনাদ বধ কাব্য নেওয়া হয়েছে। আবার মেঘনাদ বধ কাব্যের অংশ বিশেষ তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ নামে কবিতা আকারে এসছে। তো বাল্মীকি রামায়ণে দেখিয়েছেন রাম লক্ষ্মণ মানব জাতি, রাম লক্ষ্মণকে উৎকৃষ্ট রূপে দেখিয়েছেন, তাদেরকে পজিটিভ সেন্সে উপস্থাপন করেছেন। কিন্তু মধুসূদন করল কি, তিনি একটু ভিন্নতা আনলেন। তিনি যখন মেঘনাদ বধ কাব্য রচনা করলেন, তিনি এই রাক্ষসদেরকেই উৎকৃষ্ট রূপে দেখালেন এবং মানুষ রাম লক্ষ্মণকে নিকৃষ্ট রূপে দেখালেন। যে কারণে দেখা যায় যে পাঠকদের সমস্ত মায়া, মমতা, ভালোবাসা সব এই রাক্ষসের প্রতি সৃষ্টি হয়। এই রাবণ, কুম্ভকর্ণ, বীরবাহু, মেঘনাদ এদের প্রতি পাঠকের মায়া, আন্তরিকতা সৃষ্টি হয়, বা এদের কষ্টে পাঠকরা কষ্ট পেয়ে চোখের জল ফেলে। এটা মধুসূদনের একটা বড় সার্থকতা। তিনি মানবীয় যত গুণাবলী আছে সেগুলো এই রাক্ষসদের মধ্যে ফুটিয়ে তুলেছেন, আর মানুষ রাম লক্ষ্মণকে নিকৃষ্ট রূপে দেখিয়েছেন। আচ্ছা, চলো আমরা মূল কবিতায় চলে যাই। তোমরা একটু খেয়াল করবে, আমি প্রায় ম্যাক্সিমাম শব্দগুলোর অর্থ বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে শব্দগুলোর পাশে বা উপরে পেন্সিল দিয়ে বা লাল পেন দিয়ে লিখে রাখতে পারো, তাহলে হবে কি কবিতাগুলো যখন তোমরা পড়বে তখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো আমি মূল কবিতায় যাচ্ছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অর্থাৎ এতক্ষণে অরিন্দম বলা হচ্ছে অরি বা শত্রুকে দমন করে, যে অরি মানে হচ্ছে শত্রুকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম। তো যেহেতু মেঘনাদ এই কাজটা করে থাকে, এখানে মেঘনাদকে অরিন্দম সম্বোধন করা হচ্ছে। আমরা একটু লিখে রাখি, তোমরা দেখবে কবিতাটা পড়তে গিয়ে মেঘনাদকে বিভিন্ন নামে, বিভিন্ন উপাধিতে সম্বোধন করা হয়েছে। আমরা এখন পেলাম অরিন্দম। অরিন্দম অর্থ কি বললাম? অরি অর্থ শত্রুকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম। এখানে মেঘনাদকে সেটা বলা হয়েছে। আচ্ছা, মেঘনাদ বলছে কহিলা বিষাদে, দুঃখের সাথে মেঘনাদ বলছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমি এখন জানতে পারছি যে কিভাবে লক্ষণ পশিল মানে প্রবেশ করলো, লক্ষণ এসে রক্ষপুরে মানে রাক্ষসদের রাজ্যে প্রবেশ করলো। এখন আমি বুঝতে পারছি। ওই যে আমি বলেছিলাম যে মেঘনাদ যজ্ঞ করছিল, যজ্ঞ করার পর দেখলো যে পাশে তাকে আক্রমণ করার জন্য লক্ষণ দাঁড়িয়ে আছে। প্রথমে সে বুঝতে পারেনি, ভেবেছে শুধু দেবতাদের আনুকূল্যেই বোধহয় সম্ভব হয়েছে। পরে পেছনে তাকিয়ে বিভীষণকে দেখে বুঝতে পারলো যে বিভীষণ তাকে সহযোগিতা করেছে এবং
আহ, নিজের ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তখন সে মনের দুঃখে মেঘনাদ মনের দুঃখে বিভীষণকে এই কথাগুলো বলছে যে এখন আমি বুঝতে পারছি যে তুমি লক্ষণ কিভাবে রক্ষপুরে এসে প্রবেশ করলো সেটা আমি এখন বুঝতে পারছি। হায় তার, তার অর্থ হচ্ছে পিতা বা পিতার সমতুল্য, এখানে চাচাকে বলছে। হায় তার, উচিত কি তব এ কাজ, বলছে হায় তার, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে? তব মানে তোমার। নিকষা, নিকষা হচ্ছে রাবণের মা, বলছে নিকষা সতী তোমার জননী, বলছে নিকষা হচ্ছে তোমার মা। কাকে বলছে? বিভীষণকে বলছে যে তোমার মা একজন সতী জননী। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই কুম্ভকর্ণ সে রাক্ষসদের, দুঃখিত, তোমার ভাই রক্ষ শ্রেষ্ঠ, এখানে রাবণের কথা বলছে যে তোমার ভাই, অর্থাৎ নিজের পিতার কথা বলছে যে তোমার ভাই রাক্ষসপুরী শ্রেষ্ঠ, অর্থাৎ সে রাজা। শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, তার আরেক, মেঘনাদের আরেক চাচা অর্থাৎ বিভীষণের আরেক ভাই কুম্ভকর্ণ তার কথা বলছে, বিভীষণকে বলছে যে তুমি এ কাজ কি করে করলে? তোমার মা একজন সতী জননী, তোমার ভাই রাক্ষসপুরী শ্রেষ্ঠ রাজা, তোমার আরেক ভাই শুলিশম্ভুনি কুম্ভকর্ণ, আরেক ভাই শুলিশম্ভুনি মানে হচ্ছে শূলপাণি মহাদেবের মতো, যিনি একজন মহাদেব আছেন যিনি ত্রিশূল ধারণ করেন, ধারালো অস্ত্র ধারণ করে সমস্ত কিছু মোকাবেলা করেন, সেই শূলপাণি মহাদেবের মতো হচ্ছে কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভ্রাতৃপুত্র মানে তোমার ভাইয়ের ছেলে, অর্থাৎ নিজের কথাই বলছে মেঘনাদ। মেঘনাদ নিজে তো বিভীষণের বড় ভাইয়ের ছেলে, বলছে তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। বাসবের আরেক ইন্দ্রের, দেবতা ইন্দ্রের আরেক নাম হচ্ছে বাসব। তো এই বাসব হচ্ছে দেবতাদের রাজা, সেই বাসবকে জয় করেছে মেঘনাদ, সেই কারণে মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। আমি কি বললাম? দেবতা ইন্দ্রের আরেক নাম হচ্ছে বাসব, এই বাসবকে জয় করেছে মেঘনাদ, সেই কারণে মেঘনাদকে বলা হয়ে থাকে বাসব বিজয়ী। আমরা আরেকটা নাম পেলাম বাসব বাসব বিজয়ী। আচ্ছা, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহপথ তার দেখাও তস্করে, বলছে তুমি নিজের ঘরের পথ, তস্কর মানে হচ্ছে চোর, বলছে তুমি নিজের ঘরের পথ চোরকে দেখিয়ে দাও। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, চণ্ডালে অর্থাৎ রাজ্যে বা উৎকৃষ্ট জায়গায়, বসাও আনি রাজার আলয়, চণ্ডালে, চণ্ডালে মানে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তিকে তুমি এনে বসাও রাজার আলয়ে। চণ্ডালে মানে কি? নিকৃষ্ট ব্যক্তি, অস্পৃশ্য, এইরকম মানুষের ক্ষেত্রে বলা হয় চণ্ডালে। আচ্ছা, কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি মানে তিরস্কার করে, বলছে কিন্তু আমি তোমাকে তিরস্কার করছি না। কে বলছে? মেঘনাদই বলছে বিভীষণকে। গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়োদার যাব অস্ত্রাগারে, বলছে তুমি গুরুজন পিতৃতুল্য, তোমাকে আমি তিরস্কার করছি না। ছাড়োদার যাব অস্ত্রাগারে, অর্থাৎ বলছে যে তুমি পথ ছাড়ো, আমি এখন অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে, রামানুজ মানে রামের ছোট ভাই লক্ষণ। সমন ভবনে, সমন ভবনে মানে হচ্ছে জমালয়, বলছে পথ ছাড়ো, আমি এখন অস্ত্রাগারে যাব, অস্ত্রাগারে গিয়ে অস্ত্র আনবো এবং আমি
রামের ছোট ভাই লক্ষণকে যমালয়ে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কাপুরী অর্থাৎ রাক্ষসপুরী রাজ্যের নাম হচ্ছে লঙ্কাপুরী। বলছে এই লঙ্কাপুরের এই কলঙ্ক আজকে আমি ভঞ্জিব মানে দূর করব, আহবে মানে যুদ্ধ করে। লঙ্কাপুরের এই যে কলঙ্ক, দীর্ঘদিনের শত্রুতা, এটা আজকে আমি তাকে হত্যা করে শেষ করব। উত্তরিলা বিভীষণ, বৃথা এ সাধনা ধীমান। এবার বিভীষণ উত্তর দিচ্ছে। এতক্ষণ কিন্তু কে বলল? মেঘনাদ। এবার মেঘনাদের কথার উত্তর দিচ্ছে বিভীষণ। বৃথা এ সাধনা ধীমান। ধীমান মানে হচ্ছে জ্ঞানী। বলছে জ্ঞানী অর্থাৎ মেঘনাদকেই সম্বোধন করে বলছে যে তুমি বৃথা এ সাধনা করছো। রাঘব দাস আমি। কে বলছে? বিভীষণ নিজের কথাই বলছে যে আমি রাঘব দাস। রাঘব বলা হয় রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে। তো যেহেতু রাম তখন রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, তাই রামকে বলা হয় রাঘব। তো বিভীষণ বলছে আমি রাঘব দাস, রাঘবের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। বলছে আমি রাঘবের দাস, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে। উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা কাতরে রাবণী। রাবণী হচ্ছে রাবণের পুত্র। রাবণের পুত্র অর্থাৎ মেঘনাদ। রাবণের পুত্রকে বলা হচ্ছে রাবণী। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। অর্থাৎ মেঘনাদ বিভীষণকে বলছে হে পিতৃব্য মানে পিতার সমতুল্য। বলছে তব বাক্যে ইচ্ছি মরিবারে, অর্থাৎ তোমার কথা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে এ কথা আনিলে এ কথা। তা কহতা দাসের। মেঘনাদ বলছে যে তুমি রাঘবের দাস, ও মুখে এ কথা তুমি কি করে আনলে সেটা আমাকে বুঝিয়ে বলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। বলছে স্থাপিলা বিধুরে, বিধু মানে হচ্ছে চাঁদ, আর বিধি মানে তো জানো বিধাতা। স্থানু মানে নিশ্চল, ললাট মানে এখানে ললাট শব্দের অর্থ কপাল, এখানে আকাশ বোঝাচ্ছে। বলছে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি। বলছে যে চাঁদকে বিধাতা নিশ্চল আকাশে স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন, সেই চাঁদ কি কখনো মাটিতে পড়ে গড়াগড়ি খায়? আচ্ছা, পরিভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। আচ্ছা, হে রক্ষরথী। রক্ষরথী মানে হচ্ছে রাক্ষসদের বীর। অর্থাৎ বিভীষণকে মেঘনাদ আবার বলছে হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। বলছে তুমি কি করে ভুলে গেলে তুমি কে এবং তোমার জন্ম কোন বংশে। কে বা সে অধম রাম, সেই অধম রামে বা কে সেটা তুমি কি করে ভুলে গেলে। কে বললো? মেঘনাদ বিভীষণকে বলল। আচ্ছা, তারপর দেখো আবার বলছে মেঘনাদ বিভীষণকে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। বলছে স্বচ্ছ সরোবর, সরোবর মানে হচ্ছে দিঘি, অর্থাৎ বড় জলাশয় যেগুলো দিঘি সাগর সেগুলো বোঝায়। সেখানে করে কেলি রাজহংস, স্বচ্ছ দিঘিতেই সবসময় রাজহাঁস খেলা করে। পঙ্কজ কাননে, পদ্ম পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, কাননে মানে বনে, অর্থাৎ রাজহাঁস সবসময় স্বচ্ছ দিঘিতে পদ্ম বনে খেলা করে। যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে
সেই রাজহাঁস কি কখনো পঙ্কিল মানে কর্দমাক্ত কাদাযুক্ত সলিলে মানে জায়গায়, শৈবাল দলের ধাম, শৈবাল দলের ধাম মানে হচ্ছে বদ্ধ জলাশয়, বদ্ধ জলাশয় ডোবা যেখানে নোংরা পানি জমে থাকে। অর্থাৎ বলছে বারবার বিভীষণ বিভিন্ন উদাহরণ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে যে যার স্থান যেখানে তার সেখানেই থাকা উচিত। এই যে এখানে আবার বলল যে রাজহাঁস সবসময় স্বচ্ছ দিঘিতে পদ্মবনে খেলা করে, সে কখনো কাদাযুক্ত বদ্ধ জলাশয়ে যায় না। প্রিয় শিক্ষার্থী, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তারপর দেখো এর আগে কিভাবে কিভাবে চাঁদের সঙ্গে তুলনা করলো যে চাঁদ নিশ্চল আকাশে থাকে, সে কখনো মাটিতে গড়াগড়ি খায় না। আবার রাজহাঁসের সঙ্গে তুলনা করলো যে রাজহাঁস স্বচ্ছ দিঘিতে পদ্মবনে খেলা করে, সে কখনো বদ্ধ জলাশয়ে যায় না। অর্থাৎ মেঘনাদ বিভীষণের নিজের অবস্থানটা বোঝানোর চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই কবিতাটা বেশ বড়, এটা শেষ হতে 2 বা 3টা ক্লাসও লাগতে পারে। আজ এটুকুই থাক, আমরা বাকিটা আগামী ক্লাসে পড়ব। আর আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি প্রায় 97% শব্দের অর্থ বলে দিয়েছি। তোমরা যদি এগুলো বইয়ের শব্দের পাশে টুকে রাখো তাহলে তোমাদের কবিতাটা পড়তে অনেক সহজ লাগবে। আর খুব খারাপ একটা সময় আমরা পার করছি, তোমরা মনোবল হারাবে না। বাসায় বসে অনলাইনে আমাদের সহযোগিতায় ভালোভাবে পড়াশোনা করো এবং মনকে ভালো রাখার চেষ্টা করো, মাঝে মাঝে বিনোদনের সাহায্য নাও, তাহলে আশা করি সমস্যা হবে না, আমরা আবার ভালো দিন দেখতে পাবো। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।